পুলিশ ফাইল। আমার কিচ্ছু ভালো লাগছে না গো। কেউ কোনো খবর দিচ্ছে না, কিছু করছে না। কি গো, তুমি তুমি কি এখানে দাঁড়িয়ে আছো না? আমি তো আর সহ্য করতে পারছি না, একটা কিছু করো না। চেষ্টা করে যাচ্ছি বিমলা, চেষ্টা করে যাচ্ছি, কিন্তু যোগাযোগ করতে পারছি না, বুঝলে? এইভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে কিচ্ছু হবে না। তোমাকে যখন যেতেই হবে তাহলে দেরি করছো কেন? বেরিয়ে পড়ো না। বোঝার চেষ্টা করো বিমলা, এত দূরের রাস্তা দুম করে তো যাওয়া যায় না, আর টিকিট ফিকিটের ব্যবস্থা করতে হবে তো। আমি কিছু শুনতে চাই না, এক্ষুনি আমার মেয়ের খবর দিয়ে এনে দাও, এক্ষুনি এনে দাও। আমার ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। হ্যাঁ বলছি 25-এর আগে তো কিছু পাওয়া যাচ্ছে না। কি করবে? কিছু পাওয়া যাচ্ছে না? না। তাহলে টিকিট না পেলে তো বিনা টিকিটেই যেতে হবে। আর শোন না, আমি বলছি যে যেতে কতক্ষণ সময় লাগবে রে? ওই ধরো এখান থেকে মুম্বাই 32 ঘন্টা, সেখান থেকে গোয়া 2 দিন তো লাগবেই। আর তাছাড়া আজ তো আর ট্রেন ধরতেও পারবে না, ধরতে ধরতে কাল। আর ট্রেন যদি লেট করে তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে। আমার মাথায় কিছু ঢুকছে না, বুঝলি? তোরা যা ভালো বুঝিস তাই কর। দাঁড়াও দাঁড়াও, আচ্ছা একটা কাজ করা যায় না? কি বল? 25 তারিখের একেবারে মর্নিং ফ্লাইট ধরে যাওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ আর তাছাড়া তো অন্য কোনো উপায়ও নেই। 2017 সালে 23শে ফেব্রুয়ারি অশোকনগরের 4 নম্বর শেরপুর এলাকায় ফোন মারফত কলিনাগের বাপের বাড়িতে তার বাবার কাছে একটি খবর আসে। খবর শুনে বাড়িতে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তার ছায়া নেমে আসে। খবর আসে কলিনাগ, যে কিনা 18ই ফেব্রুয়ারি তার স্বামী প্রতিম নাগ এবং তার বন্ধু দম্পতির সাথে গোয়া বেড়াতে গিয়েছিল, সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তাই কলির বাড়ির লোকজন যাতে তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায়। সবথেকে আশ্চর্যের বিষয় এটা যে কলির স্বামী কলির বাবা মাকে সরাসরি এই খবরটা জানায়নি, সে ফোনও ধরেনি। রহস্য তো এখানেই ঘনীভূত হচ্ছে। কি হয়েছিল কলির? কেন ফোন ধরছে না প্রতিম? এই খবর পেয়ে কলির বাবা এবং তার আত্মীয় স্বজন গোয়ার উদ্দেশ্যে রওনা দেয়। হ্যালো হ্যালো, আমি মিস্টার ডিকোস্টা, আমি এই হোটেলের ম্যানেজার। আমি শুনলাম আপনারা কলকাতা থেকে এসেছেন মিস্টার প্রতিম নাগ এবং ওনার স্ত্রী কলিনাটার ব্যাপারে খোঁজ করতে। একদম ঠিক ধরেছেন। আসলে গত 2 দিন ধরে আমরা ওদের কোনো খোঁজ পাচ্ছি না। স্ট্রেঞ্জ, আপনারা কোনো খোঁজ পাননি? মিস্টার নাগ আপনাদের কোনো ইনফরমেশন দেয়নি? না, যেটুকু বলেছে মানে তাতে হচ্ছে যে আমাদের মেয়ে কলি মানে সে নাকি খুব গুরুতর অসুস্থ এবং হাসপাতালে ভর্তি। সেটা শুনেই তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি। এর বাইরে তো আর আমরা কিচ্ছু জানি না। হ্যাঁ না, আমার মেয়ের কি হয়েছে আপনি বলুন না, বলুন আমার মেয়ের কি হয়েছে। আপনি চুপ করে থাকবেন না, বলুন আমার মেয়ের কি হয়েছে। কোনো কাস্টমার যেমন অসুবিধা। মিস্টার ডিকোস্টা, আমার স্ত্রী ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, কিছুতেই কিছু রেসপন্স করছে না। ফোন করছি, ফোনও সুইচ অফ। আপনি প্লিজ একটু তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলার ব্যবস্থা করুন প্লিজ। কখন থেকে হয়েছে? এই 8 ঘন্টা হলো। আমার স্ত্রী মানে কলি জেনারেলি এরকম করে না, কিন্তু আমার প্রচন্ড টেনশন হচ্ছে। আপনি একটু প্লিজ চলুন। শিওর, আমি মাস্টার কি দিয়ে দরজাটা খোলার ব্যবস্থা করছি। আপনারা দরজার সামনে কি দাঁড়ান, আমি আসছি। ওকে। ইট ইজ রিয়েলি ভেরি আনফর্চুনেট। আমি মাস্টার কি দিয়ে দরজাটা খোলার পর then we found, oh it's horrible. আমি চুপ করতে আমি সহ্য করতে পারছি না। আমার মেয়েটা নিজেকে শেষ করে দিল। কলি, কলি রে। দেখুন, আমরা যখন বডি নিয়ে আসি ততক্ষণে উনি অলরেডি এক্সপায়ার করে গেছেন। আচ্ছা, এটা সুইসাইড না মার্ডার? পোস্টমর্টম রিপোর্ট এখনো আমরা হাতে সেরকম কিছু পাইনি। আমার মেয়ে আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে, ওকে মার্ডার করা। কিন্তু আপাত দৃষ্টিতে দেখলে এটাকে সুইসাইড বলেই মনে হচ্ছে। আচ্ছা, ওরা হাজবেন্ড আর যে কাপলটা ছিল
ওরা কোথায়? ওদেরকে ডাকুন, ওদের সঙ্গে আমাদের কথা আছে। ডাকুন অফিসার। কেন কেন ওরা আমার কাছে কথাটা চেপে রেখেছিল? কেন ফোন ধরেনি? কেন আমাকে কিছু জানায়নি? একটু সামলাও, একটু নিজেকে সামলাও স্বরূপদা। তার আগে আপনারা মর্গে গিয়ে বডিটা আইডেন্টিফাই করুন, আর ততক্ষণ আমি ওই মিস্টার নাগকে ডেকে জিজ্ঞাসাবাদ করছি। ওকে ওকে। ওকে, আপনারা আসুন এখন। কোনটা বাজে ধরো। বৌদি ফোন। আমি বলতে পারবো না। আমি বলতে পারবো না। হ্যালো, কে বলছো? হ্যাঁ, ও কোথায়? হ্যাঁ বৌদি, আমি কৌশিক। স্বরূপদা রমেশদাকে নিয়ে একটু ব্যস্ত আছে। আরে ওকে ফোনটা দাও না। কলি কলি কেমন আছে? কলিকে দাও না, আমি একটু কথা আছে। তোমরা কি বলো তো, আমি মা তো, আমার তো একটা চিন্তা হয়। আমি কখন থেকে অপেক্ষা করে আছি তোমাদের ফোনের জন্য। তোমাদের কোনো হুঁশই নেই নাকি? বৌদি, কই দাও, কলিকে দাও। হ্যাঁ কিন্তু আসলে এখানে একটা অঘটন ঘটে গেছে, বুঝলে? মানে একটা দুর্ঘটনা। কলির আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বড়। ও এখন হসপিটালে ভর্তি রয়েছে। আমরা ওখানেই রয়েছি। অ্যাক্সিডেন্ট? কি হয়েছে? হ্যাঁ, কলি কেমন আছে? কলিকে দাও না। আমি 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 কলির সঙ্গে কথা বলবো, তোমরা কলিকে ফোনটা দাও না। এখন আসলে ভিজিটিং আওয়ার্স না তো, মানে। বুঝতে পেরেছি। কৌশিক কৌশিক ও মিথ্যে কথা বলতে পারবে না বলে তোমাকে ফোনটা দিয়েছে, তাই না? তোমরা কিচ্ছু বুঝতে পারছো না কেন? আচ্ছা তুমি এক কাজ করো, তুমি তোমার দাদাকে ফোনটা দাও না। দাও, আমি ওর সাথে একটু কথা বলি। দাও না। আচ্ছা আচ্ছা, একটু ধরুন। এক্সকিউজ মি স্যার, বাড়িতে বৌদি তোমার সঙ্গে কথা বলতে যাই। কথাটা বল। হ্যালো, কি ব্যাপার বলো তো? তুমি কেমন বাবা? তুমি জানো না আমার কি হতে পারে? আমার মাথা টিপি। তুমি সত্যি করে বলো, আমার কলি কি হয়েছে? বলো, সত্যি কথাটা বলো না। বিমলা কোলে 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 আমি বুঝতে পারছি স্বরূপদা, একটু শান্ত হও দাদা। কৌশিক মরেনি, ওকে ফোন করা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা পুলিশের কাছে যাবো দাও। কলির মৃত্যুর জন্য কে দায়ী? কেন ওকে এভাবে মরতে হলো? তার আমরা শেষ দেখে ছাড়বো স্বরূপ। কিন্তু দাদা, এখন এইভাবে ভেঙে পড়লে চলবে কি করে? কলির বডিটা নিয়ে যেতে হবে, সৎকার করতে হবে। আমার মেয়ের সৎকার আমি নিজে হাতে করবো। ভেতরে কথা বলেছি, থানার অর্ডারটা এসে গেলেই ওর বডিটা নিয়ে যেতে দেবে। আমার মেয়ে বডি নিয়ে যেতে দেবে? তাহলে চলো আমরা কেন আমার মেয়েকে মারলি? কেন মারলি? বিশ্বাস করুন বাবা, কেন সকলে এরকম করলো আমি নিজেও জানি না বাবা। আমার কোনো হাত নেই বাবা। হাত নেই? আমার মেয়েটা নিজে আছে, শেষ হয়ে গেল।
তুই বলছিস তোর কোনো হাতে নেই? সত্যি আমি জানি না কলি কেন এরকম করলো বাবা। আমি সত্যি জানি না বাবা, আমি সত্যি জানি না। ফোন করিসনি কেন? তুই ফোন ধরলি না কেন? বাবা কি বলবো আমি তোমাকে, কি বলবো বলো? আমার কলি আমার কাছে নেই বাবা, আমি ভাবতেও পারছি না বাবা। দেখ, আমার মেয়েটাকে মেরে ফেলে কেমন সাধু সাহায্য। আমি তোকে ছাড়বো না, আমি তোকে ছাড়বো না। ওই হসপিটালে জিজ্ঞেস করলাম, দেখতে ওরা কী ব্যাপার, তোর কেমন ঘটনা ঘটেছিল? ও কাকু রাগারাগি থেকে ও রাগারাগি করেছে ওর, আর ওদের সঙ্গে মেলামেশাটা পছন্দ করতো না, একই কথা। ওই অর্ঘ আর একটার বউ, ওনার বউ আর কি পছন্দ করে না। তোরা মিশছিস কেন? পছন্দ যেটা করে বিবাহ জীবন সেভাবে থাকবি, তোরা এমনি বন্ধু থাকতে পারতো, বেড়াতে গেছিস, ওদের এনেছিস কেন? আমি একটু বললাম না, আমার তো প্রাণের বন্ধু, এটা আমাকে বলে। মর্মান্তিক ঘটনা, আত্মহত্যা করেছে কলি নাগ বিয়ের মাত্র 1 বছরের মধ্যে। দীর্ঘদিনের সম্পর্ক কলি আর প্রতিমের, আর সেই সম্পর্ক থেকেই বিয়ে। কিন্তু 1 বছরের মধ্যে সব শেষ করে দিল কলি। কিন্তু কেন এইভাবে অকালে চলে যেতে হলো কলিকে? সেই প্রশ্নের উত্তর আমাদের চাই। তাই পুলিশ ফাইলস খুঁজতে শুরু করলো কারণ, আর হাতে উঠে এলো নানান অজানা তথ্য। সংবাদপত্রের মাধ্যমেই মর্মান্তিক ঘটনার কথা আপনারা আগেই জেনেছেন আর শুনেছেন, কিন্তু খবরের কাগজে তো সবটা লেখা থাকে না। আর সেই না থাকা খবরগুলোই তুলে আনে শুধুমাত্র পুলিশ ফাইলস। বিনোদনের জন্য নয়, আপনাদেরকে সচেতন করাই হলো আমাদের একমাত্র উদ্দেশ্য। কি হয়েছিল কলির, কেমন ছিল তার বৈবাহিক জীবন, দেখতে থাকুন আর আপনারাই বিচার করুন। সব আমার দোষ, সব আমার। আমি আমার মেয়েটার কথা কিচ্ছু বুঝতে পারিনি গো, কিচ্ছু বুঝতে পারিনি। ও আমাকে বলেছিল আমি ভালো নেই মা, আমি ভালো নেই। গোয়া থেকে ফিরে এসে আমি তোমার সব বলবো। ওর ভেতরে যে এত কষ্ট ছিল আমি তা আগে কেন বুঝতে পারিনি। সব কষ্ট সহ্য করে মেয়েটা আমাদের ছেড়ে চলে গেল। সব আমার দোষ, সব আমার দোষ। আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। ছেড়ে দাও, আমার কিচ্ছু ভালো বিয়েতে তো আমিও রাজি হয়েছিলাম। তোমার যদি দোষ হয়ে থাকে, তুমি যদি এই বিয়ের জন্য দায়ী হও, তাহলে আমিও তো এই বিয়ে দেওয়ার জন্য দায়ী। বলো, তুমি সাবধান হও। আমার কলিকে এনে দাও না, তোমরা আমার কলিকে এনে দাও না, আমার মেয়েটাকে এনে দাও না। এ ভগবান, আমি কি করলাম? আমার কিছু ভালো লাগছে না, কিছু ভালো লাগছে না। আবার একটা নতুন ফটো স্ট্যান্ড? তুমি কি গো বাবা, কতগুলো কিনলে বলো তো? কেন, আগেটা তো বেশ ভালোই ছিল। ভালো ছিল না, আর সেই জন্যই তো এটা নিয়ে আসলাম। কেমন হয়েছে বল, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে বাবা। তোর বাবার এই বাতিক হয়েছে। আচ্ছা, মেয়েটা শ্বশুরবাড়ি চলে গেলে তখন তুমি কি করবে? আরে সে পরের ভাবনা পরে ভাবা যাবে, এখন তো থাক। ভালো কথা। মা, আজ আমি একবার প্রতিমের সঙ্গে কথা বলবো। এবার একটা ডিসিশনে আসা দরকার। আর ও তো এতদিন চাকরির জন্য অপেক্ষা করছিল। ওর পোস্টাল ডিপার্টমেন্ট থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটাও চলে এসেছে। তাই নাকি? এ তো দারুণ খবর রে। খুব ভালো কথা, খুব ভালো কথা। আমরা খানিকটা নিশ্চিন্ত হলাম, কি বলবো? তোমরা বিয়ে চার ব্যাপারে জোর করছিলে বলেই তো। আমরা জোর করছিলাম। আমরা জোর করছি বুঝি? আচ্ছা, সেই ছোটবেলা থেকে তোরা দুজন দুজনকে চিনিস। আচ্ছা, তোরা যখন দুজন দুজনকে ভালোবাসিস, তাহলে বিয়েটা করে ফেলতে আপত্তিটা কোথায়? তাছাড়া লোকজনকে তো জানিসই, কত জনের কত রকম প্রশ্ন। আচ্ছা বাবা, আমি কথা বলবো। শোনো, আমি বেরোলাম, আর আজ ফিরতে একটু দেরি হবে, কারণ প্রতিমের সঙ্গে কথা বলেই ফিরবো। আসছি মা। বাবা, আসলাম। হ্যাঁ হ্যাঁ, আয়। কংগ্রেটস, নতুন চাকরি, নতুন অধ্যায় শুরু। অনেক অনেক। ওদের স্টার্টিংটা খুব ভালো, বুঝেছো? তারপরে পরীক্ষা দিয়ে ধাপে ধাপে প্রমোশন। বাবা বাবা,
আমি বেশ খুশি হয়েছি বাবা। সবই আপনাদের আশীর্বাদ আর কি। হ্যাঁ, আশীর্বাদ তো আছে, আশীর্বাদ তো আছে, তার সাথে সাথে তোমার যোগ্যতা, আর সব থেকে বড় কথা কি জানো, সেটা হচ্ছে ভাগ্য। হ্যাঁ, এই নাও বাবা। বাবা, এত খাবার এত কেউ খেতে পারে নাকি? তুই কতটা খেতে পারিস আর না পারিস সে আমি ভালো করেই জানি। কোনো কথা না বলে চুপচাপ খেয়ে নি। এই যা, এভাবে কাউকে বলে? না গো বাবা, ওর কথায় কিচ্ছু মনে করবে না, অল্পই দেওয়া আছে, ঠিক পারবে, খেয়ে নাও। শোন শোন, অতিথিকে কিভাবে বলতে হয়, না হলে কেউ খাবেই বা কেন? হ্যাঁ রে, তবে রে দাঁড়া, পরে তোর ব্যবস্থা হচ্ছে। নাও না, নাও, খাও খাও। বলছিলাম প্রতিম, মানে তোমাদের সম্পর্কটা নিয়ে তোমরা কিছু ভেবেছো বাবা? হ্যাঁ মানে কিভাবে যে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। আমি আর কলি, মানে আমি কলিকে খুব ভালোবাসি। আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে কলিকে আমি বিয়ে করতে চাই। এ তো খুব ভালো কথা, এটা তো আমাদের কাছে সুখবর। তাছাড়া তোমরা সুখে শান্তিতে ঘর সংসার করো, সেটাই আমরা সবসময় চাই। কি গো, তুমি কিছু বলো? এই দেখো, আমি আর কি বলবো। কিরে কলি, তুই মুখ লুকাচ্ছিস কেন? আরে তোরও তো একটা মত আছে, তুই কিছু বল। আমি কিছু জানি না, আমি যাই চাটা নিয়ে আসি। দেখেছো মেয়ের কাণ্ড? দেখুন সৌরভ বাবু, এ বিয়েতে যে আমাদের আপত্তি নেই সে তো আমি আগেই বলেছিলাম, আর কলি তো আমাদের ঘরের মেয়ে হয়েই গেছে প্রায়। তোমার কাছে প্রায় হতে পারে, আমার কাছে তো হয়েই গেছে। এ তো আমার সৌভাগ্য যে আমার মেয়ে আপনাদের পরিবারের মেয়ে হয়ে উঠেছে। তাহলে আর দেরি কেন দাদা? বলছিলাম কি, আজকেই তো একটা দিন ঠিক করে নেওয়া যেতে পারে। দিন হ্যাঁ ঠিক করে নেওয়া যেতেই পারে, তবে আমার কিন্তু একটা আর্জি আছে। আরজি? হ্যাঁ বলুন না, আরজি কেন বলছেন দাদা? বলুন বলুন। বিয়ে থেওয়ার দেনা পাওনার ব্যাপারে আমার কোনো কথা নেই, আপনি আপনার মেয়েকে যেভাবে দেবেন সেভাবেই সাজিয়ে দেবেন। তবে তবে আপনি সংকোচ করছেন কেন দাদা? আপনি বলুন না। বলছিলাম কি, আমার বিয়েতে 1 লাখ টাকা ক্যাশ লাগবে। যদি আপনাদের অসুবিধা থাকে তবে থাক, বিয়েটা তবে। না না দাদা, কোনো অসুবিধা নেই, বিয়েটা হবেই এবং এখানেই হবে। আপনি নিশ্চিন্তে থাকুন দাদা, টাকাটা আপনি ঠিক পেয়ে যাবেন। ভালোবেসে বিয়ের সিদ্ধান্ত, এতদিনের সম্পর্ক, কিন্তু তারপরে বিয়ের আগে শুরু হলো পণের দাবি। আর তারপর 1 বছরের মধ্যে অস্বাভাবিক মৃত্যু হলো কলির। কিন্তু গোয়া পুলিশ শুধুমাত্র ইউডি কেস ফাইল করেই ছেড়ে দিল। কলির বাবা এবং তার আত্মীয় স্বজনরা ঠিক করলো যে লোকাল থানায় কেস লজ করবে। কলির মৃত্যুর আসল কারণটা জানতে হবে, তাই সেই ভাবনায় তারা গেল অশোকনগর থানায়। দেখুন, আমরা ওই প্রতিম নাগ আর তার পরিবারের এগেনস্টে কেস লেখাতে চাই। এটা যদি আত্মহত্যাই হয়ে থাকে তাহলে সেই আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে আমরা প্রতিম নাগ আর তার বাবা মাকে অভিযুক্ত করছি। আপনি প্লিজ দয়া করে আমাদের কেসটা রিসিভ করুন। দেখুন, আত্মহত্যা হয়েছে তো গোয়াতে, আর ওখানে তো একটা ইউডি কেস লস হয়েছে, এখানে আবার আচ্ছা এসব কি দরকার বলুন তো? তারা তো তদন্ত করছে নাকি? তা তো করতেই পারে, করবেও, আবার নাও করতে পারে, সেটা তো আমরা জানি না। আমরা কলির আত্মীয়, উনি মৃতার বাবা। আমরা অশোকনগরেই থাকি, তাই এই অশোকনগর থানাতেই জিডি করতে চাই। আমরা বধূ নির্যাতন এবং আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিযোগ জানাতে চাইছি। দেখুন, আপনি বলবেন আর আমি কেস নিয়ে নেব, এটা হয় না। আর আমাকে সত্য মিথ্যা তো যাচাই করতে হবে। এক কাজ করুন, মৃতার শ্বশুরবাড়ি তো দমদমে, আপনারা প্রথমে গিয়ে দমদম থানায় একটা জিডি করুন, তারপর নয় আমরা দেখছি। তাহলে আপনি আমাদের অভিযোগের বয়ান লিখবেন না, তাই তো? দেখুন, এসব হয় না, আইন বলে তো কিছু একটা আছে নাকি? আমি কিন্তু আবার আসবো। সেদিন সেদিন আমার অভিযোগ আপনি নিতে বাধ্য হবেন।
অশোকনগর থানা সরাসরি রিফিউজ করলো? হ্যাঁ স্যার। কলির এইভাবে চলে যাওয়া ব্যক্তিগতভাবে আমার কাছেও একটা বিরাট ধাক্কা। ও এখানে কাজ করতে বলে শুধু নয়, ওর মতো ভালো মনের মানুষ আমি সত্যিই খুব কম দেখেছি। ও আমার মেয়ের বয়সে ছিল, আর ওকে আমি আমার মেয়ের আসনেই বসিয়েছিলাম। ওর মৃত্যুর জন্য যাওয়া দায়ী আপনাদের মতো আমারও দাবি তাদের শাস্তি হোক, আর এই জন্য আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করব। আপনাকে কি বলেছেন? কোনো ধন্যবাদ নয় স্বরূপবাবু, এটা আমার নৈতিক কর্তব্য আর দায়িত্বের মধ্যে পড়ে। মেয়েটাকে ওরা একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। ওর মনটাকে এমন জায়গায় পৌঁছে দিয়েছিল যে ওরা আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। আমরা জানতে চাই স্যার, সেই রাতে কি এমন ঘটেছিল যার জন্য কলিকে আত্মহত্যা করতে হয়? এমনিতে বিয়ের আগে নানা ঘটনায় আমরা বিভ্রান্তিতে ছিলাম। সেই ঘটনাগুলো যদি আপনারা জোড়া লাগান তাহলে বুঝতে পারবেন কি সাংঘাতিক নির্যাতন ওকে সহ্য করতে হতো। বিস্তারিতভাবে নয়, তবে এই রকমের কিছু ঘটনা আমাকে জানাতে পারলে ভালো হয়। এতে তো না বলার কিছু নেই, এ তো সবই সত্যি। প্রথমে ওই 1.5 লাখ নিয়ে শুরু হলো। আমরা মেনে নিয়েছিলাম, তারপর ওই বিয়ের গয়না নিয়ে শুরু হলো সমস্যা। এগুলো কি বানিয়েছেন স্বরূপবাবু? এগুলোকে বিয়ের গয়না? আপনার একমাত্র মেয়েকে বিয়ে দেবেন এই সমস্ত গয়না পরিয়ে? সব সেকেলে ডিজাইন। বলছেন দাদা, এগুলো সব সেকেলে? গয়না সম্বন্ধে আমাকে জ্ঞান দিতে আসবেন না। এই গয়না হাতে দিলে বয়ে যাওয়ার ওজন কত? সব সেকেলে ডিজাইন। আমার তো এর মধ্যে একটা গয়নাও পছন্দ হচ্ছে না। একটাও না? তাহলে আমাদের একটা মান সম্মান আছে। বিয়েতে যখন আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই গয়না দেখবে তখন কি ভাববে বলুন তো? এই কথা আপনারা ভেবে দেখেছেন? সেটা তো আমরা হতে দিতে পারি না। কি আর করা যাবে দাদা, একবার যখন বানানো হয়ে গেছে ওইগুলো রিজেক্ট করে নতুন করে বানাতে হবে। কি বলছেন আপনি? এগুলো সব রিজেক্ট করে দিচ্ছেন? মানে আবার আমাকে নতুন করে সব বানাতে হবে? এগুলো তাহলে কি হবে? এইগুলোর মধ্যে যা মোট সোনা আছে তার মধ্যে আর সোনা লাগাতে হবে। ডিজাইন আমরা ঠিক করে দেবো। অবশ্য আমার এক জানাশোনা দোকান আছে, ডেলিভারিটা ওরা ঠিক তাড়াতাড়ি দিয়ে দেবে। অসম্ভব, এ তো একেবারে। আপনারা যদি মনে করেন তো বিয়ে ভেঙে দিতে পারেন, কিন্তু আমাদের পছন্দ অপছন্দের ব্যাপারটা তো আছেই। তা মেনে নিলে বিয়েটা সুষ্ঠু মতোই হবে। তা কি বলছেন, বিয়েটা নাকচ করে দেবো? না না, ঠিক আছে। মানে এভাবে আমার মেয়ের বিয়ে ভেঙে দিলে তো আমাদেরই সর্বনাশ হবে। আমরা আপনাদের পছন্দ মতোই সব ব্যবস্থা করব। ঠিক আছে। মেয়েটার দিকে তাকানো যাচ্ছিল না এই ঘটনার পর। বুঝতে পারছিলাম ওর ভেতরটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। একদিকে প্রতীপ, যাকে ও নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে, আর অন্যদিকে আমরা। সব ঘটনার জন্য নিজেকে দায়ী করতে শুরু করলো। এতেই শেষ নয়, ওদের বাড়ি থেকে আবার তলব এলো। স্কুলের পড়ানোতে আজকাল আর কি বা মায়না পাওয়া যায় বলুন? আমার আবার এই অ্যাস্ট্রোলজির প্রতি অগাধ বিশ্বাস। আমরা আবার ঠিক এসবে বিশ্বাস করি না আর কি। 80,000 টাকা দিয়ে পাথর? হ্যাঁ, শেষমেশ একটু বেশিই দিতে হয়েছিল। পড়তে তো হবেই, কন্যাদায় বলে কথা। ওই শাড়ি নিয়ে গন্ডগোলটা একটু বলো স্বরূপদা। শাড়ি? হ্যাঁ, সামান্য একটা শাড়ি নিয়ে যা হয়েছিল, ছি 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 ছি।
অনেকদিন ধরে ভাবছিলাম মাকে একটা শাড়ি কিনে দেবো, কিন্তু হয়েই উঠছিল না, তাই আজ কিনেই ফেললাম। কেমন হয়েছে? ৩,৫০০ টাকা পড়লো। তোর তো দেখছি ভীষণ টাকার অহংকার হয়েছে রে কলি। কেন এই কথা বলছো কেন? আমি আবার কোথায় অহংকার দেখালাম? চাকরি করিস বলে তুম করে বলা নেই কওয়া নেই মার জন্য একটা শাড়ি কিনে ফেললি, আবার দামটাও বড় মুখ করে বলছিস। ভাবছিস আমি কিছু বুঝি না না? আর তাছাড়া শাড়িটাও তো ভালো না। আচ্ছা কলি, তোকে কে বলেছে যে দামি শাড়ি হলেই ভালো হবে? আমরা এরকম শাড়ি আমাদের বাড়ির কাজের লোককেও দিই না। ছিল, আমরা বুঝেছিলাম, ওকে আমরা বুঝিয়েও ছিলাম, কিন্তু এসব কি বুঝিয়ে হয়? তারপর কি করলো জানেন? কলির কাছ থেকে ওর সমস্ত ব্যাংকের পাসবই প্লাস এটিএম কার্ড আরও যা যা ডকুমেন্টস ছিল সব নিজের কাছে রেখে দিল, যাতে ও ইচ্ছা মতো খরচ না করতে পারে। মানে সে আবার কি? হ্যাঁ, প্রথমে আমরা এসব কিছু জানতে পারিনি, পরে সব জেনেছি। আমাদেরও কিছু জানাতে চাইতো না স্যার, পাছে আমরা কষ্ট পাই এই ভেবে। ছি 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 ছি। শেষে একদিন ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল কলির। কেন? কি হয়েছিল? কলির গায়ে হাত তোলে প্রীতম। কখন এলি? কি পেয়েছিস নাকি তুই আমাকে? আমি গাধা বাচ্চা? কি বলছিস কি? ভদ্র ভাষায় কথা বল। ভদ্র ভাষায় কথা বলবো না? এখন কটা বাজে? তোর কখন আসার কথা ছিল? একবার আমাকে বলেছিস তোর দেরি হবে, আবার ফোনটাও সুইচ অফ করে রেখেছিস। কি ভাবিস আমাকে? তুই অন্য কারোর সঙ্গে? ভদ্র ভাষায় কথা বল। যা নয় তা বলে যাচ্ছিস। কেন জানি আমি বলতেই দিচ্ছিস না। তারপরে আবার আমার নোংরা ইঙ্গিত। ছি, তোর মনটা না নোংরা হয়ে গেছে, আগে সেটা পরিষ্কার কর। তুই আমার গায়ে হাত তুললি, মারলি আমাকে। ও মানে একটু দেরি করেছে যেতে, তো ও বলেছে যে দেখ একটা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকলে অনেক রকম লোকে কথাবার্তা বলে, তো তুই একটু তাড়াতাড়ি যেতে পারিস না, সেটা নিয়েই গন্ডগোল। তার মানে বিয়ের আগে শারীরিক নির্যাতন, তারপরেও আপনারা রাজি হয়েছিলেন বিয়ে দিতে? ছেলে মানুষই ভেবেছিলাম। কলির মা কলিকে বকেও ছিল, সেই কথাটা আবারও প্রতিমকেও বলেছিল। দেখলি তো প্রতিম, তুই আমায় মারলি আর আমার মা তোকে নয় আমাকে বকলো। আর এখানে যদি তোর মা হতো তোকে বকতো, ভেবে দেখিস। এখানেই মিটে যায়নি সব, এর মাঝখানে বিয়ের আগে বিয়ের তারিখ নিয়ে মারাত্মক গন্ডগোল হয়েছিল। 29 এপ্রিল শুক্রবার, ওই দিনটাই থাকলো, খুব ভালো দিন, বিয়েটা ওই দিনই হয়ে যাবে। বলছিলাম আমাদের একটা আর্জি আছে। আরজি? কিসের আরজি? ওই বিয়ের দিনটা কি কিছুদিন পিছিয়ে দেওয়া যায় না দাদা? না, বিয়ের দিন কোনো পেছাবার প্রশ্নই নেই। না আসলে ওই কলির মাস্তুতো ভাই ও ভেলোরে ইঞ্জিনিয়ারিং পড়ে, আর বিয়ের সময় বেচারার পরীক্ষা, ওই বিয়েতে আসতে পারবে না, তাই আর কি। আসলে কি জানেন দাদা, ওরা দুই ভাই বোন দুজন দুজনকে খুব ভালোবাসে, তাই বলছিলাম। সরি, ডেটটা পেছনে কোনো প্রশ্নই নেই। আর তাছাড়া আমি আমার বন্ধু বান্ধবকে সবাইকে বলে রেখেছি, এখন যদি ডেট পেছনে হয় তাহলে আমার মান সম্মানটা কোথায় যাবে জানে? তাছাড়া বিয়েতে এমন হয় সব আত্মীয় স্বজনরা আসতে পারবে সেটা তো কোনো কথাই নয়। আমারও তো অনেক আত্মীয় স্বজন আসতে পারবে না, তাতে কি হয়েছে? তার জন্য সবাইকে নিয়ে ভাবতে হবে। আপনি এইভাবে বলছেন কেন? আমরা তো বেশি কিছু চাইনি। তাছাড়া আপনি তো আমাদের সঙ্গে কথা না বলেই বিয়ের ডেট ঠিক করে ফেললেন। শুনুন, সেই কৈফিয়ত আমি আপনাকে দেবো না। 29 এপ্রিল ফাইনাল, সেদিনই বিয়ে হবে। এটা কিন্তু আপনি গায়ের জোর দেখাচ্ছেন। বিয়ের ডেটটা নিয়ে আমাদেরও তো কিছু মতামত থাকতে পারে, আমাদেরও তো সুবিধা অসুবিধা থাকতে পারে। তাছাড়া এভাবে কথা বলছেন কেন? আপনারা যখন আমাদের কাছে 1 লাখ টাকা চেয়েছেন, আমরা যেভাবেই হোক সেটা জোগাড় করে দিয়েছি। নতুন গয়নাগুলো ভেঙে আবার নতুন করে তৈরি করে দিয়েছি, পাথর কিনেছি। কি ভেবেছেন কি আপনারা আমরা কি দায় পড়ে মেয়েকে বিয়ে দিতে এসেছি? শুনুন, আপনারা কিন্তু সীমা ছাড়াচ্ছেন, এই নিয়ে আর কোনো কথা বলবো না। আপনারা কুটুম মানুষ, তাই মুখের ওপর চলে এটা বলতে পারছি না। যদি আপনারা আমার ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে দিতে চান, ওই দিনেই বিয়ে হবে। আর ভবিষ্যতে এইভাবে আমার সাথে কথা বলার সাহস দেখাবেন না। আমি বলেছিলাম, ওর বাবাও বলে না, আমি বলেছিলাম যে এই ডেটে বিয়ে দিলে সেখানে তার বন্ধুরা যাবে। সূর্য আর বনিতা আমার ছোটবেলার বন্ধু,
আমরা যেখানেই বেড়াতে গেছি একসঙ্গে গেছি, আজ হঠাৎ অন্যরকম কেন হবে? বারে আমাদের প্রাইভেসি বলে কিচ্ছু থাকবে না। প্রাইভেসিটা বন্ধ ঘরের মধ্যে করি, সেখানে তোকে কেউ ডিস্টার্ব করবে না। একটা কথা শুনে রাখ, আমরা যদি হানিমুনে যাই তাহলে ওরাও যাবে, না হলে হানিমুন হবে না। তুই সব সময় এমন ডায়েট কেন করিস বলতো? আমার ইচ্ছের কি কোনো দাম নেই তোর কাছে? কেন থাকবে না? তবে এ ব্যাপারে নেই। একটা কথা শুনে রাখ, এই বিষয় নিয়ে না আমার সামনে প্লিজ জ্ঞান জ্ঞান করবি না। এই বিষয়ে আমার কথাই শেষ কথা, বুঝেছিস? কিরে, কোথায় যাচ্ছিস? এখানে পাশে বস। বাবা, আমি আগে জামা কাপড়টা ছেড়ে আসি। ছেড়ে আসি মানে? তোকে তো আমি আগেই বলেছিলাম যে অফিস থেকে আসার পর আমার কাছে এসে বসবি, পাশে বসবি, যতক্ষণ আমি চাইবো ততক্ষণ। আর অফিস থেকে আসার পর তুই একেবারে নিজের ঘরে সেদে যাবি, সেটা কি হয়? সবার সাথে গল্প গুজব করবি, আর এখানে একা একা থাকা চলবে না। কি হলো বলি? শুনতে পেলে না বাবা কি বললো? বসো এখানে এসে। আরে কোন গুটি সিনেমা বসে আছিস কেন তুই? আরে রিল্যাক্স, ঠিক রিল্যাক্স ভাবে বস। ওর শ্বশুর মশার ছিল, অফিস থেকে এসে আর কাজ কিছু করুক আর না করুক, ওনার সামনে গিয়ে বসে থাকতে হবে। জামা কাপড় ছাড়তে পারবে না, গিয়ে ওনার সামনে গিয়ে বসতে হবে। একটা যে অফিস থেকে এসে একটা রিল্যাক্স করা, জামা কাপড় ছেড়ে একটা ফ্রি হওয়া, সে সমস্ত কিছু মানে এই সমস্ত কথাগুলো ওই ঝুমা পিসি আমাকে কিন্তু কোনোদিন বলেনি। ঝুমা পিসির কাছে বলেছে, ওর বন্ধুদের কাছে বলেছে, ওরা বলেছে। 50,000 টাকার ব্যাপারটা কি করলি? আমাকে বলেছিস? না। বলিসনি মানে? টাকাটা আমার খুব প্রয়োজন। যেখান থেকে পারিস তুই জোগাড় করে আন। 50,000 টাকায় কি হবে? হাওড়ার ফ্ল্যাটটার টাকাটাও তো দিতে হবে, ওখানে তো আমি অলরেডি অ্যাডভান্সও করে দিয়েছি। বাবার আর টাকা নেই। এই ওসব আমি শুনতে চাই না। হ্যাঁ, টাকাটা আমার চাই, আর তুই যেখান থেকে হোক জোগাড় করে দিবি। এভাবে কথা বলছিস কেন? যখন যেভাবে সম্ভব দিয়েছি তো। হ্যাঁ, তো দিয়েছে তো কি হয়েছে? এখন আবার দরকার, আবার দেবে। বাড়ি কিনবি তুই, বাবা কেন টাকা দিতে যাবে? আরে বাবারা দিক, মেয়ে দেবে, মেয়ে তো রোজগারে। টাকা পয়সার হিসেব তো সবই তুমি জানো। পাসবই তো তোমার কাছেই থাকে, এটিএমও থাকে আর চেক বইও থাকে। ওসব ছাড়াও টাকা তোলা যায় কলি, আর এই টাকার কথা আমাকে যেন আর না বলতে হয়, ঠিক আছে? যদি না পারি তবে? তবে খারাপ হবে, খুব খারাপ। এবার বুঝতে পেরেছি কেন তখন লোন নেবার জন্যে এত ছোটোছুটি করছিল। বলেছিল ফ্ল্যাট কিনবে, তবে তার পেছনের আসল কারণটা আজকে জানতে পারলাম। আমরাও পরে জেনেছি। ও তো কিছু বলতো না, ভেতরে ভেতরে চেপে রাখতো। কি মানসিক নির্যাতন যে ওকে সহ্য করতে হয়েছে। বুঝতে পেরেছি, তবে ও কিন্তু ওই প্রতিমকে অসম্ভব ভালোবাসতো। হ্যাঁ, ওই অন্ধ ভালোবাসা যাকে বলে আর কি। শুনুন, এখানে একবার কি হয়েছিল জানেন? আরে ওই যেবার পোস্তাতে ব্রিজ ভেঙে পড়লো, আমরা তো সবাই টিভিতে দেখছি, কলিও দেখছে। ও সেদিন খুব টেন্স ছিল, বারবার বলছিল ওই প্রতিমের নাকি ওই সময় ওই জায়গাতেই থাকার কথা। তো বারবারও প্রতিমকে মোবাইলে ফোন করছে, কিন্তু মোবাইল সুইচ অফ। যতবার ফোন করছে ততবার সুইচ অফ। শেষে ও টেনশন সহ্য করতে না পেরে অজ্ঞান হয়েছে। অশোকনগর থানা কলির বাবার অভিযোগ নিতে বাধ্য হলো। মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার কলি নাগ। তার স্বামী প্রতিম এবং তার বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো এবং জানতে চাওয়া হলো কেন আত্মহত্যা করলো কলি, এর পেছনে দায়ী কে। আর সেই অভিযোগের ভিত্তিতে তার স্বামী প্রতিম এবং তার বাবা মাকে গ্রেফতার করা হলো। বাবা মার অত্যাচারটা তাও মেনে নিয়েছে, কিন্তু ওর স্বামীর ইয়েটা ও আর মানতে পারল না। আমার এটাই মনে হয়। আমার সন্দেহ হয় যে এমন কিছু মানে দেখেছে বা কোনো মানে বিশাল গন্ডগোল হয়েছিল, যার জন্য মানে দেখেছে যে এগুলো তো সব জানাজানি হয়ে যাবে, সবাই জেনে যাবে, তারপরে এই ঘটনা। এবার গোয়াতে যাওয়ার সময় মেয়েটা আমার ওখানে আমরা পাঠিয়ে দিই। পরবর্তীকালে আমরা আবার এই ম্যাটারটার উপর বেস করেই
অশোকনগর পিএস কেস নাম্বার 420/17 dated 21/5/17 under section 498A 302 304B 120B IPC এই সেকশনে আমরা কেস স্টার্ট করি। এখনো পর্যন্ত এই ঘটনায় যারা আমরা 3 জনের ইনভলভমেন্ট পেয়েছিলাম, আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি। পিএম এক্সামিনেশন কন্ডাক্ট হয়েছে, ইনভেস্টিগেশনটা চলছে। আমরা আশা রাখি সত্য উদ্ঘাটিত হবে, কলির মৃত্যুর আসল কারণ জানা যাবে। আমরা চাই সঠিক বিচার হোক আর অপরাধী শাস্তি পাক, যাতে আর কোনো কলিকে এইভাবে অকালে চলে যেতে না হয়। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন আর অবশ্যই সদা সতর্ক থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।